ভাবুন তো, আজকের ঘটনার নাম নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন। শুনতেই ভয় লাগছে, তাই না? এখন একটু চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি একা একটা অন্ধকার হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আছেন। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও পুরনো একটা ফ্যান কেঁপে কেঁপে ঘুরছে। বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে। ঠিক তখনই করিডোরের ভেতর থেকে ভেসে এলো এক অচেনা শব্দ, খুব চাপা কান্নার মতো। আপনি থমকে গেলেন, আপনার বুক ধুকপুক করতে লাগল। আপনি ধীরে ধীরে ঘুরে তাকালেন, অথচ আশেপাশে কাউকে দেখতে পেলেন না। কিন্তু অনুভব করলেন কেউ বা কিছু আপনাকে ঘিরে ধরছে, খুব কাছে অথচ সম্পূর্ণ অদৃশ্য। ঠিক সেই মুহূর্তে মনে পড়বে, যা শোনার পর আর ঘুম আসবে না, আত্মার আর্তনাদ। তবে একটা কথা মনে রাখবেন, আত্মার আর্তনাদ কখনোই আপনাদের বলছে না যে এগুলো সত্য ঘটনা, এগুলো কেবল কল্পনা। কিন্তু ভয়ের আসল রূপ তো কল্পনা থেকেই জন্ম নেয়। আমরা গল্প বলি, আর আপনার মনের ভেতরে তৈরি হয় ভয়, অস্বস্তি আর অদৃশ্য আতঙ্কের ছায়া। কারণ মনে রাখবেন, ভয় সবসময় চোখে দেখা যায় না। ভয় কখনো কখনো শ্বাসের ভেতর ঢুকে যায়, কখনো শূন্যতার ভেতর থেকে তাকিয়ে থাকে। অদৃশ্য আতঙ্কের একমাত্র কণ্ঠস্বর আত্মার আর্তনাদ। আজকের গল্প নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন অন্য সব গল্পের থেকে আলাদা। এটা শুধুই কল্পনার কাহিনী নয়, এটা এমন এক অভিশপ্ত জায়গার গল্প যেখানে প্রবেশ করলে মানুষ তার নিজের চোখ, কান আর মনের ওপর বিশ্বাস হারাতে শুরু করে। একটা ডাক্তার যে আসলে ডাক্তারই নয়, একটা কেবিন যেখানে ঢুকলে আর আগের মতো বেরোনো যায় না। আর সেই কেবিনের দেওয়ালগুলো আজও নাকি চাপা কান্না আর অদৃশ্য ফিসফিসে গোপন কথা শোনায়। তাহলে বন্ধুরা, আমাদের চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আপনার সাথেও যদি কোনো অদ্ভুত ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। কে জানে, হয়তো আপনার অভিজ্ঞতাই হবে আমাদের আগামী দিনের স্পেশাল এপিসোড। আর হ্যাঁ, প্রতিদিন রাত 8টায় থাকছে আমাদের ভয়ঙ্কর স্পেশাল এপিসোড। প্রতি রবিবার দুপুর 12টায় আমরা নিয়ে আসি এক্সক্লুসিভ হরর স্টোরি, যা আরও গভীর আর বাস্তব মনে হবে। তাহলে প্রস্তুত তো? চোখের পলক ফেলবেন না, কান বন্ধ করবেন না, কারণ এখন শুরু হচ্ছে আজকের ভয়ঙ্কর কাহিনী, নকল ডাক্তারের অভিশপ্ত কেবিন। একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কে জানে, শেষটা হয়তো আপনাকেই ভাবিয়ে তুলবে। আত্মার আর্তনাদ, ভয় যেখানে শ্বাস নেয়। আমার নাম সৌম্য, পেশায় একজন স্কুল শিক্ষক। ঘটনাটা ঘটেছিল আজ থেকে প্রায় 4 বছর আগে, 2019 সালের সেপ্টেম্বরে। পুজোর আগে শরীরে কেমন যেন অস্বস্তি লাগছিল, জ্বর আসছিল আবার যাচ্ছিল। সন্ধ্যের দিকেই শরীর গরম হয়ে উঠত আর মাথাটা কেমন ঝিমঝিম করত। শহরের এক ডাক্তার দেখিয়ে তেমন কিছু ধরা যায়নি, বলল ভাইরাস জ্বর, বিশ্রাম নিলেই ভালো হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, 1 সপ্তাহ কেটে গেলেও শরীর ভালো হচ্ছিল না, বরং অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। ক্লাসে দাঁড়িয়ে কথা বলতে কষ্ট হতো। একসময় স্কুলের হেড স্যার পরামর্শ দিলেন, আমার গ্রামের বাড়ির পাশে যে নতুন একটা নার্সিংহোম হয়েছে, শ্রীমা নার্সিংহোম, সেখানে এক বিশেষজ্ঞ ডাক্তার নাকি সদ্য যোগ দিয়েছেন। তিনি গ্রামীণ চিকিৎসায় খুবই নাম করেছেন, অনেক জটিল রোগও তিনি নাকি একদম ভালো করে তুলেছেন। সেদিন সন্ধেবেলা বাবা মায়ের সঙ্গে সিদ্ধান্ত নিলাম পরদিনই ওই নার্সিংহোমে যাব। শ্রীমা নার্সিংহোমটা ছিল একটা দোতলা পুরনো বাড়ি। একটা সময় সেটা এক জমিদার বাড়ি ছিল, পরে সেটা কিনে নার্সিংহোম বানানো হয়েছে। চারপাশটা খুব একটা সাজানো গোছানো ছিল না, জায়গাটা একটু ফাঁকা, অনেক গাছপালা আর একটা ধবধবে সাদা রং করা বিল্ডিং। ভেতরে ঢোকার পর আশ্চর্য হলাম, পরিবেশ একেবারে নীরব, পরিষ্কার। রিসেপশনে একটা মধ্যবয়সী মহিলা বসেছিলেন, মুখে চওড়া হাসি। বললাম, আমি ডাক্তার রুদ্রপ্রসাদের সাথে দেখা করতে চাই। উনি বললেন, আপনি কি নতুন রোগী? আমি বললাম, হ্যাঁ। তখন উনি আমার নাম লিখে একটা টোকেন দিলেন, ক্রমিক নম্বর 37, আর বললেন, ওপরের ঘরে উঠুন, আপনি ডাক্তারবাবুর স্পেশাল চেম্বারে দেখা পাবেন। আমি উপরে উঠলাম। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে একটা অদ্ভুত গন্ধ নাকে আসছিল, মিশ্র কিছু গন্ধ, যেন অ্যালকোহল আর কিছু পুরনো ওষুধের। সিঁড়ির পাশেই একটা পুরনো পেইন্টিং টাঙানো ছিল,
যেখানে এক ডাক্তার অপারেশন করছেন। পেছনে ধোঁয়ায় ঢাকা কিছু মুখ। ছবিটা দেখেই গা ছমছম করে উঠল। ওপরের ঘরটা আধোমালোয় ভরা, একটা পুরনো কাঠের টেবিল, একটা বইয়ের তাক, আর মাঝখানে বসে আছেন ডাক্তার রুদ্রপ্রসাদ। অদ্ভুত বিষয় হল, উনি কথা বলছিলেন না, শুধু আমার দিকে এক দৃষ্টে তাকিয়েছিলেন। আমি বললাম, ডাক্তারবাবু, আমার শরীর ঠিকঠাক নেই। উনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন আর একটা ছোট খাতা খুলে আমার কিছু প্রশ্ন করলেন। না, মুখে কিছু বলেননি, সবটা লিখে আমাকে দেখালেন। যেমন, শরীর কতদিন ধরে খারাপ, ঘুম ঠিকমতো হয়, রাতে ঘাম হয় কি। আমি একটু অস্বস্তি বোধ করছিলাম, কিন্তু ভাবলাম হয়তো ওনার কোনো সমস্যা আছে। তারপর উনি বললেন, অপারেশনের জন্য আপনাকে রাখা হবে। আমি চমকে উঠলাম, অপারেশন? কিন্তু আমার তো কোনো অস্ত্রোপচারের দরকার নেই ডাক্তারবাবু। উনি আবার মুখে কিছু বললেন না, শুধু খাতায় লিখলেন, রোগ ভিতর থেকে ছড়াচ্ছে, এখনই না কাটলে শেষ পর্যায়ে পৌঁছবে। ঘরে তখন হালকা একটা ঠান্ডা হাওয়া বইছিল, অথচ জানালাগুলো ছিল বন্ধ। ঘড়ির কাঁটা তখন রাত 8:17। আমি বললাম, ঠিক আছে, ভাবি, পরে জানাবো। সেদিনই আমি বাড়ি ফিরে আসি আর মা বাবাকে বলি আমি নার্সিংহোমে ভর্তি হতে চাই না। কিন্তু হেড স্যার পরদিন আবার বললেন, ওখানে যে ভর্তি হয় সে সুস্থ হয়ে বাড়ি ফেরে, তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি আর জেদ করলাম না। পরদিন সকালে গিয়ে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পর আমাকে 203 নম্বর ঘরে রাখা হলো। ঘরটা বেশ বড়, কিন্তু জানালাগুলো কালো পর্দায় ঢাকা। বিছানাটা খুব পরিষ্কার, যেন সদ্য চেঞ্জ করা হয়েছে। ঘরের মধ্যে কিছু ওষুধপত্র, স্যালাইন স্ট্যান্ড আর একটা ছোট টেলিভিশনও ছিল। নার্স এসে একটা ইঞ্জেকশন দিলেন, বললেন, এটা শরীর ঠান্ডা রাখবে, ডাক্তারবাবু কাল সকালে আপনাকে দেখবেন। রাত তখন প্রায় 10টা। মা বাবা বাড়ি ফিরে গেছেন, আমি একা। হঠাৎ একটা আওয়াজ হলো, বড় গেটের ভারী লোহার চেন ঘষ্টানোর মতো একটা শব্দ। জানালার পর্দাটা সরাতে গিয়েও থেমে গেলাম। কেন যেন মনে হলো কেউ আমায় দেখছে। হাত ঘড়িতে তাকিয়ে দেখি ঠিক 10:17 বাজে। ঠিক তখনই পাশের ঘর থেকে আসলো একটা কর্কশ চিৎকারের শব্দ, যেমনটা কেউ ব্যথায় ছটপট করলে করে। দৌড়ে দরজার কাছে গেলাম, কিন্তু বাইরে কেউ নেই। করিডোরটা অদ্ভুত নীরব, কোনো পায়ের শব্দ নেই, কোনো আলো নেই, কেবল দূরের একটা টিউব লাইন ঝোলে নিভে আবার জ্বলছে। আমি একটু হুশ করে ডাক দিলাম, কেউ আছেন? কিন্তু কোনো সাড়া নেই। ঘরে ফিরে এলাম। আমার মাথার মধ্যে শুধু একটা চিন্তা ঘুরছে, এই ডাক্তার রুদ্রপ্রসাদ যেন কোনো সাধারণ মানুষ না। রাত 1টা নাগাদ আমার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত শব্দে, টিক টিক টিক। মনে হচ্ছিল কেউ কাঠি দিয়ে দেওয়ালে ঠুকছে। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। দরজা খুলেই দাঁড়িয়ে গেলাম একজন রোগী, আমার পাশের রুমের 204 নম্বর রুম। দরজার ফাঁকে দাঁড়িয়ে ফিসফিস করে বলছে, ওপেন করিস না, ওরা আসছে, ওরা মানুষ না। আমি চমকে উঠলাম, কে ওরা? কিন্তু উত্তর না দিয়ে সে ছুটে চলে গেল করিডরের অন্ধকারে। আমি দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম, কিন্তু ঠিক তখনই ঘরটা কাঁপতে লাগলো। জানালাগুলো থরথর করে কেঁপে উঠল, আলো একবার নিভে গেল। আর তখনই আমি দেখলাম দরজার ফাঁক দিয়ে সাদা অ্যাপ্রন পরা 3 জন প্রবেশ করছে। তাদের মুখ দেখা যাচ্ছে না, শুধু দেহের গড়ন আর গলা থেকে ঝুলে থাকা একটা কাটা চেন, যেন ময়না তদন্ত টেবিল থেকে উঠে এসেছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না, চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সকালবেলা আমি একটা স্ট্রেচারে শুয়েছিলাম। আশেপাশে নার্সরা ব্যস্ত, কেউ কিছু বলছে না। একজন বলল, ওর নাকি ঘুমের ঘরে নিজে থেকেই অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ ছিল, পাশে রাখা খাতায় রোগীদের তালিকা দেখতে গিয়ে আমি চোখ আটকে গেলাম। 204 নম্বর রোগী, যাকে আমি রাতে দেখেছিলাম, তার নাম লেখা ছিল মৃত 2017। মানে আমি তো তাকে গত রাতে দেখেছি, সে তো আমায় সাবধান করেছিল। আমি পালাতে চাইলাম, কিন্তু নার্স এসে বলল, না না, আজই আপনার অপারেশন আছে, ডাক্তারবাবু অপারেশন থিয়েটারে অপেক্ষা করছেন। আমি হাঁ করে তাকিয়ে রইলাম। বললাম, কিন্তু আমি তো সুস্থ হয়ে গেছি, আমার কোনো অপারেশনের দরকার নেই। উনি বললেন, আপনার শরীর তো এখন অন্য কাজে লাগবে, ওখানে আমরা শরীর রাখি না, আত্মা রাখি। এই বলে নার্স হেসে উঠলেন, একটা অস্বাভাবিক শীতল হাসি, যেটা আমার রক্ত ঠান্ডা করে দিল। আমি বুঝলাম কিছু একটা ভয়ানক ঘটতে চলেছে। আমি জানি না কিভাবে আমার পা দুটো আমাকে অপারেশন থিয়েটারের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, যেন আমি নিজের ইচ্ছায় যাচ্ছিলাম না।
আমার শরীরের নিয়ন্ত্রণ ছিল না আমারই হাতে। করিডরের শেষ প্রান্তে একটা কালো দরজা, যার ওপরে লেখা ওটি, রেস্ট্রিক্টেড এন্ট্রি। দরজার ঠিক সামনে পৌঁছতেই যেন শীতল একটা হাওয়া শরীরের সব হাড় ঠান্ডা করে দিল। দুটো নার্স আমাকে ধরে নিয়ে গেল ভিতরে। ঘরটা অদ্ভুত রকমের গন্ধে ভরেছিল, জ্বলন্ত হাড়ের গন্ধ, ব্লিচ আর কিছু কেমিক্যালের তীব্র ঘ্রাণ। ঘরের মাঝে একটা অপারেশন টেবিল, আর টেবিলের একপাশে দাঁড়িয়ে ডাক্তার রুদ্রপ্রসাদ। তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম এবার, একেবারে রক্তশূন্য, কুঁচকে যাওয়া, চোখের জায়গায় গভীর গর্ত, যেন কোটরে পড়ে গেছে। কিন্তু তবুও সেই চোখ দুটো আমাকে দেখছে গভীরভাবে, এক অজানা শূন্যতা থেকে যেন ফিরে এসেছে সেই দৃষ্টি। উনি আবার মুখ খুললেন, কিন্তু স্বরটা মানুষের ছিল না। বললেন, আমি একসময় ডাক্তার ছিলাম, কিন্তু এই নার্সিং হোমটা যখন তৈরি হয় তখন এক ভুল অপারেশনে আমি মারা যাই। আমার শরীর কাটা হয়, কিন্তু আত্মা থেকে যায় এই অপারেশন থিয়েটারের ঘরে। আমি চলে যেতে পারি না যতক্ষণ না অন্য কারোর শরীরে ঢুকতে পারি। আর তোমার শরীরটা একেবারে নিখুঁত। তারপর আমি চারপাশে তাকিয়ে দেখলাম ঘরের একপাশে কাঁচের জারে ভরে আছে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ, চোখ, জিহ্বা, হাতের আঙুল, কাটা বুকের খাঁচা। প্রতিটা জারে লেখা নাম আর তারিখ, সবগুলোই 2018 থেকে 2019 পর্যন্ত। আর তার ঠিক পেছনে একটা দরজা খুলে গেল, ভেতরে ছোট ছোট খাঁচা। প্রতিটা খাঁচার মধ্যে কেউ একজন বসে আছে, কিন্তু তাদের চোখ নেই, মুখে সেলাই, শরীরে কাটা ছেঁড়ার দাগ। তারা সবাই সেই রোগী যাদের আমি আগের দিন দেখেছিলাম হাসপাতালের বারান্দায় বসে থাকতে, যাদের সবাইকে নিয়ে গুজব ছড়িয়েছিল ভর্তি হওয়ার পর নিখোঁজ হয়ে গেছে। আমি ভয়ঙ্কর আতঙ্কে চিৎকার করে উঠলাম, কিন্তু কেউ শুনল না। কেবল রুদ্রপ্রসাদের হাসি ক্রমাগত গা শিউরে উঠতে লাগল। আজ আমি তোমার শরীরটা নেব, আর তুমি এখানে থাকবে আমার জায়গায়। হঠাৎই আমি একটা স্টিলের ট্রে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আর দৌড়ে পালানোর চেষ্টা করলাম। দরজাটা খোলাই ছিল, কিন্তু যেই না বাইরে বেরোতে যাচ্ছি, দেখি নার্সরা দুপাশ থেকে পথ আটকে ধরেছে। কিন্তু আশ্চর্যভাবে হঠাৎ করে বাইরে থেকে ঘরের আলো নিভে গেল। একটা প্রবল বাতাস ঘরের ভেতর ঢুকে পড়ল, আর সেই বাতাসের সঙ্গে একটা মেয়ের আর্তনাদ ভেসে এলো, সৌম্য, পালাও। আমার শরীর যেন এক মুহূর্তে হালকা হয়ে গেল। নার্সরা বিভ্রান্ত হয়ে পড়ল। আমি সেই সুযোগে দরজা ঠেলে বাইর হয়ে দৌড় দিলাম। চোখের সামনে তখন ঝাপসা। আমার শুধু মনে আছে আমি দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, গেট খুলে বাইরে বেরিয়ে পড়লাম। পেছনে কেউ যেন চিৎকার করে ডাকছিল, ফিরে আয়, অপারেশন শেষ হয়নি। কিন্তু আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। আমি কোনো রকমের নার্সিংহোম থেকে বেরিয়ে স্থানীয় থানায় গেলাম। সব খুলে বললাম, ডাক্তার, অপারেশন থিয়েটার, চোখহীন রোগীরা, সেই মৃতদের খাঁচা। কিন্তু পুলিশ প্রথমে হেসেই উড়িয়ে দিল, বলল, এই নার্সিংহোম তো সরকারি অনুমোদিত, এখানে প্রতি মাসে ইন্সপেকশন হয়। তবে আমার দেহে আঁচড়ের দাগ, মূর্ছা যাওয়া আর অদ্ভুত মানসিক অবস্থার জন্য থানার একজন সিনিয়র অফিসার বিষয়টাকে গুরুত্ব দিলেন। বললেন, চলো, আজ রাতেই আমরা সেখানে গিয়ে দেখি। আমরা যখন আবার শ্রী মা নার্সিংহোমের সামনে গিয়ে দাঁড়ালাম, তখন রাত প্রায় 11টা। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা, শুধু গাছের পাতা নড়ার শব্দ, অথচ নার্সিংহোমের জানালায় আলো জ্বলছে। দরজা ঠেলে ঢুকে পড়লাম ভিতরে। রিসেপশনে কেউ নেই, করিডর নিস্তব্ধ, দরজাগুলো বন্ধ, একটা টিকটিক শব্দ ছাড়া কিচ্ছু নেই। আমরা একসঙ্গে উপরে উঠলাম। অপারেশন থিয়েটারের দরজাটা বন্ধ, কিন্তু তালা দেওয়া নেই। পুলিশ ভিতরে ঢুকে পড়ে টর্চের আলো ফেলল, কিন্তু ঘরটা একদম খালি। কোথাও কোনো অস্ত্র নেই, নেই কোনো কাঁচের জার, নেই সেই খাঁচাগুলো। একটা বড় টেবিল ছাড়া কিছুই নেই। সবাই আমাকে উল্টো সন্দেহ করতে শুরু করল, বলল, আপনার মানসিক চাপ থেকে হ্যালুসিনেশন হতে পারে। আমি হতবাক, নিশ্চুপ। কিন্তু যেই না আমরা বেরিয়ে আসছি, ঠিক তখনই করিডরের এক প্রান্তে একটা পুরনো ছবি পড়ে থাকতে দেখি। ডাক্তার রুদ্রপ্রসাদ দাঁড়িয়ে আছেন এক রোগীর সঙ্গে, তার পাশে কয়েকজন নার্স। পুলিশ ছবিটা দেখে বলল, এই লোকটার নাম রুদ্রপ্রসাদ, তুমি কি একে দেখেছ?
আমি মাথা নাড়লাম। হ্যাঁ, এটাই তো সেই ডাক্তার। পুলিশ বলল, এটা 2006 সালের ছবি, কিন্তু রুদ্রপ্রসাদ তো সেই বছরেই মারা গেছেন এক অপারেশনের সময় শর্ট সার্কিটে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তারা আমাকে আরেকটা চমক দিল। শ্রী মা নার্সিংহোম 2018 সালের পর থেকে বন্ধ। এখানে সরকারি কোনো চিকিৎসা হয় না। স্থানীয়রা জায়গাটা এড়িয়ে চলে। তুমি যেদিন ভর্তি হয়েছিলে বলে বলছো, সেই দিনে এখানে কেউই ছিল না। ওই দিনে সিসিটিভি ফুটেজে কেউ আসেও নি। মানে আমি কোথায় ছিলাম? এরপর দীর্ঘদিন ধরে আমার চিকিৎসা চলল। ডিপ্রেশন, ট্রমা, ইনসমনিয়া। কেউ বিশ্বাস করেনি, কিন্তু আমার শরীরে এখনও সেই অপারেশন টেবিলে দাগ রয়ে গেছে। ডান পাশে কাটা সেলাইয়ের দাগ, ঠিক পেটের নিচে, যেখানে ওরা অস্ত্রোপচার করার কথা বলেছিল। আমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল, কিন্তু একটা ঘটনা সব উলটপালট করে দিল। 2021 সালে মার্চ মাসে আমার এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওর পরিবার তাকে নিয়ে যায় এক গ্রামীণ নার্সিংহোমে চিকিৎসার জন্য। নাম শুনেই আমার মাথা ঘুরে গেল, শ্রী মা নার্সিংহোম। আমি দৌড়ে গেলাম। ওরা বলল, একজন ডাক্তার রুদ্রপ্রসাদ ওকে চিকিৎসা করছেন, আজ সন্ধ্যায় অপারেশন হবে। আমি পাগলের মতো ভেতরে ঢোকার চেষ্টা করলাম, কিন্তু সবাই বলল, আপনি বাইরে থাকুন, এটা একটা ভালো জায়গা, সবাই তো সুস্থ হয়ে ফেরে। আমি জানি ও ফিরবে না, কেউ ফেরে না। আমার ভয় হয় আমি এখনো ওই অপারেশন টেবিলেই পড়ে আছি কিনা। এই সব যা বললাম হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু যদি একদিন কোনো অজানা নার্সিংহোমে গিয়ে একটা পুরনো দোতলা সাদা বাড়ি দেখেন, সামনে লেখা থাকে শ্রী মা নার্সিংহোম, আর ভেতরে ডাক্তার রুদ্রপ্রসাদ আপনার নাম ধরে ডাকেন, তখন দয়া করে পালিয়ে আসবেন। অপারেশনের সময় যেন আপনার না হয়, কারণ এখানে শরীর কাটে ঠিকই, কিন্তু আত্মা রেখে যায়। তো এইভাবেই শেষ হলো আজকের গল্প। কিন্তু সত্যিই কি সব শেষ হলো, নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও? আপনি কি নিশ্চিত এখনো একা আছেন? হয়তো না। আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে, আরও এক আত্মার আর্তনাদে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমার সাথেও যদি এরকম কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, সেটা লিখে পাঠাও, আমি সেটা নিয়েই পরের ভিডিও বানাবো। মনে রেখো, কালকের এপিসোডে আরও ভয় অপেক্ষা করছে, তাই মিস করো না। প্রতিদিন রাত 8টা আর রবিবার দুপুর 12টায় আমাদের নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।